আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং বেসিক নিয়ে 6 নম্বর লেকচার। তো আজকে বেসিক্যালি আমি জার্নাল এন্ট্রি আর ডেবিট আর ক্রেডিট কীভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো ভিউয়ার্স, প্রথমেই জার্নাল এন্ট্রি কী এটা শুরু করার আগে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে ডেফিনেশনটা ছিল এটা একটু রিভাইজ করি। এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করেছি আমার অ্যাকাউন্টিং বেসিক প্লেলিস্টের 2 নম্বর ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, অ্যাকাউন্টিং ডেফিনেশন। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডেফিনেশনের মধ্যে কী ছিল, 3টা বিষয় ছিল। যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ আইডেন্টিফাইং, রেকর্ডিং অ্যান্ড কমিউনিকেটিং অ্যাকাউন্টিং ইনফরমেশন টু দ্য রিলেটেড পার্টিস। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস যেটার মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করবেন, এরপর ওইটাকে রেকর্ড করবেন, আর শেষ ধাপে গিয়ে যারা রিলেটেড পার্টিস আছে তাদের সাথে এই অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আপনারা কমিউনিকেট করবেন। তো এটাই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশন। প্রথম যে ধাপটা আপনার ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করা, এটা সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি আমার প্রিভিয়াস ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর সেকেন্ড স্টেপে গিয়ে আপনার ট্রানজ্যাকশনকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার প্রথম ধাপই হচ্ছে জার্নাল এন্ট্রি। আপনি প্রতিটা ট্রানজ্যাকশনকে জার্নাল এন্ট্রির মাধ্যমে আপনার বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করবেন। তো প্রতিটা জার্নাল এন্ট্রির ক্ষেত্রে আপনার 2টা বিষয় ইনভলভ থাকবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। এই কারণে বেসিক্যালি আপনার এটাকে আপনার ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম বলে। এখন প্রতিটা ট্রানজ্যাকশন 2টার থেকে বেশি অ্যাকাউন্টকেও কী করতে পারে, ইম্প্যাক্ট করতে পারে। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে ডেবিট এন্ট্রিগুলো হয়েছে ওগুলোর যে অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা, ওটা সবসময় ক্রেডিট এন্ট্রির যে টোটাল অ্যামাউন্ট সমান হবে, ওটার সাথে মিলে যাবে। তো ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হবে। এরপর স্লাইডে একটা টেবিল দেওয়া আছে। টেবিলটাতে আপনার কখন ডেবিট হবে কোনো একটা ট্রানজ্যাকশন অথবা কখন ক্রেডিট হবে এটা সম্পর্কে দেওয়া আছে। এখানে একটা বিষয় জানা আছে, এটা হচ্ছে আপনার যত ধরনের ট্রানজ্যাকশন আছে সবগুলো হয় ব্যালেন্স শিটকে হিট করবে, মানে ব্যালেন্স শিটের মধ্যে পড়বে, অথবা প্রফিট অর লস স্টেটমেন্টের মধ্যে পড়বে। এখন ব্যালেন্স শিটের মধ্যে কী থাকে? ব্যালেন্স শিটের মধ্যে থাকে হচ্ছে অ্যাসেট থাকে, ইকুইটি আর লাইবিলিটি থাকে। আর প্রফিট অর লস স্টেটমেন্টের মধ্যে আপনার রেভিনিউ, এক্সপেন্স আর ডিভিডেন্ড থাকে। তো এইগুলোর বাইরে কিন্তু কোনো ট্রানজ্যাকশন হতে পারে না। আপনার যত ধরনের ট্রানজ্যাকশন আছে সবগুলো কিন্তু আপনার ব্যালেন্স শিট আর প্রফিট আর লস স্টেটমেন্টকে হিট করতেই হবে। তো এখন প্রথমে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো আছে, অ্যাসেটের ক্ষেত্রে নন কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট অ্যাসেট থাকতে পারে। অ্যাসেট যদি ইনক্রিজ করে, অ্যাসেট যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অ্যাসেটকে ডেবিট করতে হবে। আর অ্যাসেট যদি কমে যায়, ডিক্রিজ করে, সেক্ষেত্রে আপনার অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। এরপর লাইবিলিটি আর ইকুইটি 2টার ক্ষেত্রে সেম, অ্যাসেটের ঠিক উল্টো। এক্ষেত্রে আপনার লাইবিলিটি যদি বেড়ে যায়, লাইবিলিটি অথবা ইকুইটি যদি বেড়ে যায়, তখন আপনাকে কী করতে হবে? ক্রেডিট এন্ট্রি দিতে হবে। আর লাইবিলিটি আর ইকুইটি যদি কমে যায়, সেক্ষেত্রে আপনাকে ডেবিট এন্ট্রি দিতে হবে। তো এটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে। অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। আর লাইবিলিটি আর ইকুইটির ক্ষেত্রে বেড়ে গেলে ক্রেডিট আর কমে গেলে ডেবিট। এরপর আস্তে আস্তে হচ্ছে আপনার প্রফিট আর লস স্টেটমেন্ট। প্রফিট আর লস স্টেটমেন্টে প্রথমেই থাকে হচ্ছে আপনার রেভিনিউ থেকে আপনাকে এক্সপেন্সগুলো বাদ দিতে হবে। এক্সপেন্স বাদ দেওয়ার পর আপনার প্রফিট আসবে। প্রফিট আসার পরে আপনি যদি শেয়ার হোল্ডারদেরকে মানে ডিভিডেন্ড দেন, ডিভিডেন্ডটা বাদ দিতে হবে। এখন প্রথমে যে রেভিনিউটাও হচ্ছে আপনার লাইবিলিটি আর ইকুইটির মতোই। রেভিনিউ বাড়লে ক্রেডিট করতে হবে, আর রেভিনিউ যদি কমে যায় আপনাকে ডেবিট করতে হবে। আর এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে উল্টো, অ্যাসেটের মতো। এক্সপেন্স যদি বাড়ে সেক্ষেত্রে এক্সপেন্সকে ডেবিট করব, আর এক্সপেন্স কমে গেলে ক্রেডিট করব। ডিভিডেন্ডের ক্ষেত্রেও সেম, ডিভিডেন্ড যদি বেড়ে যায় ডেবিট, আর ডিভিডেন্ড কমে গেলে ক্রেডিট। তো এটা হচ্ছে ডেবিট আর ক্রেডিটের রুলস। টেবিলটা একটু ভালো করে আপনারা দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। কিছু ট্রানজ্যাকশানে আমরা জার্নাল এন্ট্রি দিব। এখানে টোটাল 15টা ট্রানজ্যাকশান আছে। এর মধ্যে প্রথম 8টা ট্রানজ্যাকশান আমি জার্নাল এন্ট্রি কী হবে এটা বলে দিব। এরপরে যে জার্নাল এন্ট্রিগুলো আছে এগুলো আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে, এটা আমি আপনাকে জানাই দিব। তো এখন প্রথম যে ট্রানজ্যাকশানটা আছে এটা হচ্ছে দেখেন ইউ বলতে এখানে আপনাকে বোঝাচ্ছে, আপনি নিজেকে ধরে নেন। ওনার ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি আপনার বিজনেসে আপনার ক্যাশ ইনভেস্ট করেছেন 15 লাখ টাকা। তো এখন আপনি যখন আপনার বিজনেসে ক্যাশ ইনভেস্ট করবেন, এই জিনিসটা 2টা অ্যাকাউন্টকে হিট করবে। একটা হচ্ছে আপনার ব্যাংকে টাকা বেড়ে যাবে, ব্যাংক হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট। তো একদিকে আপনার কারেন্ট অ্যাসেট বেড়ে গেল, আরেকটা হচ্ছে আপনি এই যে টাকাটা ইনভেস্ট করেছেন এটা আপনি ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করেছেন, তাহলে আপনার ক্যাপিটাল বেড়ে যাবে। ক্যাপিটাল হচ্ছে আপনার ইকুইটি। তো একদিকে আমার অ্যাসেট বেড়ে গেল, আরেকদিকে আমার ইকুইটি বেড়ে গেল। তো আমরা কি দেখেছিলাম রুলসে, যে অ্যাসেট যদি বেড়ে যায়, ইনক্রিজ করে, সেক্ষেত্রে অ্যাসেট ডেবিট হবে, আর ইকুইটি যদি বেড়ে যায় ইকুইটি ক্রেডিট হবে। তাহলে আমাদেরকে
কী করতে হবে, ক্যাশেড ব্যাংককে একবার ডেবিট করতে হবে 15 লাখ টাকা, এরপর ক্যাপিটালকে ক্রেডিট করতে হবে 15 লাখ টাকা। এরপর সেকেন্ড যে ট্রানজ্যাকশনটা এটা হচ্ছে ব্যাংক লোন 3 ইয়ার্স ইন্টারেস্ট রেট 10% পার ইয়ার, মানে 3 বছরের জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, প্রতি বছর আপনাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। টোটাল 10 লাখ টাকা আপনি লোন নিয়েছেন। তো এই লোন নেওয়ার কারণে আপনার এই জিনিসটা আপনার দুইটা অ্যাকাউন্টকে হিট করছে। একটা হচ্ছে আপনার প্রথমত লাইবিলিটি বেড়ে গেল, ব্যাংক আপনার থেকে টাকা পাবে, তো এটা হচ্ছে আপনার জন্য লাইবিলিটি। আর হচ্ছে আপনার এই যে লোনটা এটা আপনি ব্যাংকের মাধ্যমে নিয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে লোনের টাকাটা, তাহলে আপনার এদিকে ব্যাংকের টাকাটা বেড়ে গেল, মানে আপনার কারেন্ট অ্যাসেট বেড়ে গেল। তো এক্ষেত্রে আপনার জার্নাল এন্ট্রি হবে কি, অ্যাসেট বেড়ে গেলে আমরা জানি ডেবিট, আর যখন লাইবিলিটি বেড়ে যাবে তখন এটাকে ক্রেডিট করতে হবে। তাহলে ক্যাশেড ব্যাংক ডেবিট 10 লাখ টাকা আর ব্যাংক লোন ক্রেডিট 10 লাখ টাকা। এরপর 3 নম্বর ট্রানজ্যাকশনটা হচ্ছে অ্যাডভান্স পেইড ফর অফিস স্পেস ফর 5 ইয়ার্স, মান্থলি রেন্ট হচ্ছে 15,000 টাকা ব্যাংক পেমেন্ট, মানে আপনি একটা অফিস স্পেসের জন্য অ্যাডভান্স করেছেন 5 লাখ টাকা 5 বছরের জন্য। তো এই যে অ্যাডভান্সটা করেছেন অফিস স্পেসের জন্য, এটা থেকে কিন্তু আপনি ফিউচারে ইকোনমিক বেনিফিট পাবেন। আপনার 5 বছর পরে গিয়ে যাকে আপনি অ্যাডভান্সটা দিয়েছেন সে আপনাকে টাকাটা রিটার্ন করবে। তাহলে এক্ষেত্রে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাসেট। এই যে অ্যাডভান্সটা পে করেছেন এটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট। তাহলে এখানে আপনার একদিকে অ্যাসেট বেড়ে গেল, আরেকদিকে হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে যেহেতু পেমেন্ট করেছেন, ব্যাংক হচ্ছে আপনার অ্যাসেট ছিল, আপনার অ্যাসেট কমে গেছে। তো আপনাকে কি করতে হবে, অ্যাডভান্স ডিপোজিট এটাকে ডেবিট করতে হবে আর ক্যাশেড ব্যাংকে ক্রেডিট করতে হবে। এরপর পারচেস অফিস ইকুইপমেন্ট ব্যাংক পেমেন্ট 1 লাখ টাকা, পারচেস ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যাংক পেমেন্ট 1 লাখ টাকা, পারচেস ফার্নিচার অ্যান্ড ফিক্সচার ব্যাংক পেমেন্ট 50,000 টাকা। এই 3টা ট্রানজ্যাকশানেই বেসিক্যালি আপনি ফিক্সড অ্যাসেট পারচেস করেছেন, আপনার যে স্থায়ী সম্পত্তি। আপনি অফিসের জন্য অফিস ইকুইপমেন্ট কিনেছেন, ল্যাপটপ, প্রিন্টার এক্সেট্রা, তারপর ইলেকট্রনিক ইকুইপমেন্ট কিনেছেন, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার কিনেছেন। তো সবগুলোর ক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আপনার ফিক্সড অ্যাসেট বেড়ে গেল, আর হচ্ছে আপনার যে কারেন্ট অ্যাসেট ছিল ব্যাংক কমে গেল, কারেন্ট অ্যাসেট কমে গেল। তাহলে অ্যাসেট যদি বেড়ে যায় ডেবিট, আর অ্যাসেট যদি কমে যায় ক্রেডিট। তো এটাও সেম, এই 3টা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনার অফিস ইকুইপমেন্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এগুলোকে ডেবিট করতে হবে, আর ক্যাশেড ব্যাংকে ক্রেডিট করতে হবে। যে অ্যামাউন্টটা হবে ওইটাই দিয়ে দিবেন। এরপর 7 নম্বরে দেখেন ট্রানজ্যাকশনটা হচ্ছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, আপনার ব্যাংক থেকে ক্যাশ উইথড্র করা হয়েছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, আপনার প্রথমত আপনি যে ক্যাশ উইথড্র করেছেন আপনার ক্যাশ ইন হ্যান্ডে টাকাটা বেড়ে গেল, আর আপনি যেহেতু ব্যাংক থেকে উইথড্র করেছেন ব্যাংকে টাকাটা কমে গেল। তাহলে একদিকে আপনার অ্যাসেট বেড়ে গেছে কারেন্ট অ্যাসেট, আর একদিকে আপনার কারেন্ট অ্যাসেট কমে গেছে। তো কারেন্ট অ্যাসেট যেটা বেড়েছে ক্যাশ ইন হ্যান্ড, এটাকে আমার ডেবিট করতে হবে, আর ক্যাশেড ব্যাংক যেটা কমে গেছে ওইটাকে আমার ক্রেডিট করতে হবে। এরপরে আপনার ট্রানজ্যাকশনটা হচ্ছে পারচেসড অফিস সাপ্লাইস ক্যাশ পেমেন্ট 5,000 টাকা, আপনার অফিসের জন্য অফিস সাপ্লাইস কেনা হয়েছে 5,000 টাকার। তো অফিস সাপ্লাইস হচ্ছে আপনার জন্য এক্সপেন্স। তো এক্সপেন্স বেড়ে গেলে কী হবে, ওই অ্যাসেটের মতোই এক্সপেন্স বেড়ে গেলে আপনাকে এটা ডেবিট করতে হবে, আর এটা আপনি ক্যাশে পেমেন্ট করেছেন 5,000 টাকা, তাহলে ক্যাশ হচ্ছে আপনার অ্যাসেট, অ্যাসেট কমে গেলে আপনাকে এটা ক্রেডিট করতে হবে। তো অফিস সাপ্লাইস ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট। তো আই হোপ আপনারা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে বুঝতে পেরেছেন ডেবিট আর ক্রেডিট কীভাবে কাজ করে। অ্যাসেট, এক্সপেন্স, ডিভিডেন্ড এগুলোর ক্ষেত্রে সেম রুলস, আপনার যখন এগুলো বাড়বে তখন ডেবিট করতে হবে, এগুলো যখন কমে যাবে ক্রেডিট করতে হবে। আর লাইবিলিটি, ইকুইটি আর রেভিনিউ, যখন এগুলো বাড়বে আপনি ক্রেডিট করবেন, আর যখন কমে যাবে তখন ডেবিট করবেন। আপনাদের কাজ হচ্ছে বাকি যে ট্রানজ্যাকশনগুলো আছে 9 থেকে 15 পর্যন্ত, এই ট্রানজ্যাকশনগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। এগুলো জানলেন যে কী হবে আপনার কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি এগুলো রিভিউ করব, কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে এগুলো আমি ফিডব্যাকও দিব ইনশাল্লাহ। তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।